আজকে একটা নতুন আয়োজন শুরু করতে যাচ্ছি। বলাটা ভুল হবে, যে শুরু করেই দিয়েছি। এই আয়োজনটির নাম রেখেছি আমরা বৃহস্পতি তুঙ্গে। আমরা নিয়ত করেছি, একটা আমাদের একটা ইয়া আছে, একটা দৃঢ়তা আছে যে আমরা এটা প্রতি বৃহস্পতিবার রাতটিকে আমরা তুঙ্গতর করে তুলবো, তুঙ্গে তুলে তুলে রাখবো। এরকমের একটা নিয়ত থেকে আমরা এই আয়োজনটা শুরু করেছি সংস্কৃতি বাংলার পক্ষ থেকে। আর আজকের যে আয়োজন, আমরা যেটা বলেছিলাম যে আমাদের আয়োজনের নাম, শিরোনাম রেখেছি আমরা যে ইরানের মুক্তি, সংস্কৃতি, সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনের গতিমুখ, সংবেদনশীল, গভীর এবং সময় উপযোগী এই শিরোনামে আজকে আমরা আলোচনা করব ইরানের সমাজ, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, রাজনীতি নিয়ে। আর এসবের পেছনে যে বিষয়টা বা সামনে যে বিষয়টা থাকবে, পেছনের বলাটা ভুল হবে, ইরান ইসরায়েলি হামলা, ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপট, এবং একই সঙ্গে এই হামলার শেষের দিকে এসে যুক্তরাষ্ট্রের যুক্ত হয়ে যাওয়া, এসব বিষয় আসলের প্রেক্ষাপট ধরে আমরা ইরানের যে খুব পুরনো প্রাচীন সংস্কৃতি এবং সভ্যতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এবং সংস্কৃতির পথ ধরে সাহিত্য এবং অন্যান্য যে শিল্প, চিত্রকলা বা ওদের যে ভাস্কর্য, এসবের রাস্তা ধরে আমরা দেখতে চাইব যে ইরান এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, এখন যে অবস্থাটির মধ্যে দাঁড়িয়ে আছে, একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, এবং এই পরিস্থিতি কোনো কোনো দিক বিবেচনা করলে ভালো, কোনো কোনো দিক বিবেচনা করলে মন্দ, এক একজনের কাছে বিশ্লেষণের জায়গা থেকে, মতামতের জায়গা থেকে সেটা এক এক রকম। তো এই পরিস্থিতি আসলে কিভাবে সংস্কৃতি সাহিত্যকে প্রভাবিত করবে সেটাও আমরা যেরকম দেখতে চাইবো আজকের আলোচনায়। একই সঙ্গে আরো একটা বিষয় দেখতে চাইবো, সেটা হচ্ছে যে সংস্কৃতি সাহিত্য আগামীর ইরান গঠনে, ইরান যেহেতু একটা পরিবর্তনের সন্ধিক্ষণে আছে, সেই পরিবর্তনের সন্ধিক্ষণ থেকে তার সাহিত্য, তার সংস্কৃতি, তার চিত্রকলা, এইসব ভাব সম্পদ তাকে কিভাবে পরিবর্তন করবে, কিভাবে তাকে নতুন করে গড়ে তুলবে, সেটাও আমরা আজকে আলোচকদের কাছ থেকে জানতে চাইবো। আজকের আলোচনায় প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি রাজু আলাউদ্দিনকে, আর একই সঙ্গে শামশেদ তাবরেজি এবং কথাশিল্পী কামরুন নাহার শিলাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা যে আলোচনাটা শুরু করতে যাচ্ছি, সেই আলোচনাটার প্রথম জায়গাটা আমরা আমাদের মনে হয় ইরানের যে এখনকার যে পরিস্থিতি থেকে শুরু করাটা ভালো হবে, তারপর আমরা সংস্কৃতি এবং সামাজিক বিষয়ের মধ্যে যাব। তো এখন সর্বশেষ যে পরিস্থিতিটি আমরা দেখতে পাচ্ছি, যে আল জাজিরা আমাদেরকে যে নিউজটা দিচ্ছে, সেই নিউজে আমরা দেখছি, সেই সংবাদে দেখছি যে লাস্ট দুই পক্ষকে নানান দায়ী করছে, দায় দিচ্ছে, এবং একটা যুদ্ধ বিরতির ঘোষণা ছিল, সেই ঘোষণার পরও কিন্তু হামলা চলছে। আজকেও গত রাতেও হামলা হয়েছে। তো এই পাল্টা হামলার পরিস্থিতি কিন্তু এখনো বিরাজ করছে, এবং যেটাকে যুদ্ধবিরতি বলা হচ্ছিল, কার্যত সেটি কার্যকর হয়নি। এবং এই যে একটা অবস্থা, লোকজন মারা যাচ্ছে, ইরানে যেমন মারা যাচ্ছে, আজকে গত যে লাস্ট হামলাটা হয়েছে, সেই হামলায় একজন বিজ্ঞানী মারা গেছেন, আরো কয়েকজন ইরানে মারা গেছেন, সম্ভবত 7 থেকে 9 জনের মতো সাধারণ মানুষ তারা। এটা ইরানের দাবি। তো এই রকমের যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি প্রথমে রাজু ভাইয়ের কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ ঈশ্বর এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। ইরানের সঙ্গে ইসরায়েলের, বা একই সঙ্গে বলা যায় ইরান বনাম ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, যে যুদ্ধ পরিস্থিতি এখনো পর্যন্ত যেভাবে বিরাজ করছে, এটা একটা সাময়িক বিরতি মাত্র। আসলে এই যুদ্ধ পরিস্থিতি আমি বলবো না যে এটা মানে শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে খুব শিগগিরই, এই সম্ভাবনাও খুব কম। কারণ আপনারা দেখছেন যে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প, সে তার কোনো কথাবার্তাই সে ঠিক মতো রাখে না। সে কখনো বলে যে ইরানের সঙ্গে আমরা শিগগিরই একটি চুক্তিতে পৌঁছে যাব, আবার দেখা গেলে পৌঁছে যাওয়ার আগেই সে ইরানে আক্রমণ চালিয়েছে বা ইসরায়েল আক্রমণ চালিয়েছে। ফলে এই যুদ্ধবিরতি কতদিনের বা কতদিন থাকবে, এর আসলে কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব না। আমরা ইরানের রাষ্ট্রপ্রধানদের যে বক্তব্য আমরা দেখি, সেটা এই সুপ্রিম লিডার খামেনি হোক, কিংবা আপনার ওখানকার পররাষ্ট্রমন্ত্রী বলেন
এদের কথার মধ্যে একটা ইন্টিগ্রিটি থাকে। এরা মানে উল্টাপাল্টা কথা বলে না, যেটা আপনার ডোনাল্ড ট্রাম্প বলে, তাই না? ডোনাল্ড ট্রাম্পকে আপনি বিশ্বাস করতে পারবেন না। সে আপনাকে বলবে যে আমি কালকে আসবো, সে দেখা যাচ্ছে কালকে কেন, সে পরশুদিনও আসবে না। এরকম প্রতিশ্রুতি ভঙ্গের মানে প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গের বহু নজির সে তৈরি করেছে। ফলে এই পরিস্থিতি এখনো পর্যন্ত আসলে রাজু ভাই একটু 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 ইন্টারাপ্ট করব, সেটা হলো যে এটা কি শুধু ট্রাম্প করে? ট্রাম্প ট্রাম্প বলতে কিন্তু একই সঙ্গে আপনি ব্যক্তি বোঝাচ্ছেন, নাকি হলো যে যুক্তরাষ্ট্রের যে প্রশাসন বা সেটা বোঝাচ্ছেন? এইটা অবশ্যই যুক্তরাষ্ট্র প্রশাসনের সে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? আমি বলবো না যুক্তরাষ্ট্রের সমস্ত নাগরিকের প্রতিনিধিত্ব করে, এটি শুধুমাত্র একটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। এখন ট্রাম্পের সঙ্গে আপনি যদি বলেন যে আগের যেসব প্রেসিডেন্ট ছিল তাদের সঙ্গে কিন্তু অনেক মিল আছে, আবার মিল নাই। মিল নাই মানে মিল আছে সেটা হলো মিথ্যাচারে। মিথ্যাচারে যেমন ধরেন ইরাকে যখন আক্রমণ করতে গেল জর্জ বুশ, তখন অজুহাত দেখালো যে ওইখানে ওদের মারণাস্ত্র আছে এবং অনেক বিধ্বংসী অস্ত্রের ইয়ে আছে, মজুত আছে ইরাকে, এই জন্য আক্রমণ করা উচিত। পরে সেটা দেখা গেল যে আসলে তেমন কিছুই ছিল না। একইভাবে মিথ্যাচার, এইটা একটু যোগ করি যে সেটা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের আগেও কিন্তু ভিয়েতনামের উপর এক ধরনের অভিযোগ করা হয়েছিল যে তাদের কাছে অস্ত্র শস্ত্র আছে বা এরকমের কিছু, যে তারাই আগে হামলা চালিয়েছে, এরকম একটা জায়গা থেকেই কিন্তু যুদ্ধটা শুরু হয় সবসময়। আপনি বলুন। এইটা ইয়ের নাম জানি কি, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মধ্যেই আছে। এটা একটা মিথ্যাচার, মানে মিথ্যাচার ওদের এই স্বভাবের একটা অংশ, ঠিক আছে? ওদের ব্যাপার হলো মিথ্যাচার না হলে তো ওরা আক্রমণ করতে পারবে না। আক্রমণ কেন করবে? আক্রমণ হলো অপর জাতির যে সম্পদ বা অপর জাতির যে বাজার, এগুলো দখল করা, সম্পদ আহরণ করা। এটা তো আপনি সত্যবাদিতা দিয়ে করতে পারবেন না, এর জন্য তো মিথ্যা লাগবে। এবং এই মিথ্যাগুলো শুধুমাত্র রাষ্ট্রপ্রধান করে না, এই মিথ্যাগুলো উৎপাদন করে বা এই মিথ্যাগুলোকে নতুন নতুন মানে রূপ দান করে। আমরা আরেকটা বিষয় দেখছি যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি যে মার্কিন প্রেসিডেন্ট যেভাবে কথা বলছেন, তার একই কথার সাথে কিন্তু তার যে রাষ্ট্রদূত বা হলো যে গোয়েন্দা সংস্থা প্রধান আছেন, তারা কিন্তু আবার উল্টোটাও বলছেন। যেমন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এটা যেরকম দাবি করা হচ্ছে, আবার তার প্রশাসনেরই অন্য লোকজন কিন্তু বলছে যে না, এরকম কিছু নেই। এরকম দ্বৈত ভূমিকা বা বিপরীতমুখী বক্তব্য কিন্তু আছে। এটা আছে, এটা আমরা দেখি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সব গিয়ে একই জায়গায় পৌঁছে যায়। প্রথমত হলো যে এই যে ট্রাম্প কিন্তু আসলে খুব বেশি মানে সুচিন্তিত রাষ্ট্রপ্রধান না। যেই অর্থে ওবামা, যেই অর্থে আপনার ধরেন এর আগে ইয়ে ছিল ক্লিন্টন, উনি কিন্তু সেরকম না। ওর বিরুদ্ধে একজন সেদিন বলল যে ট্রাম্প বর্তমান ছাড়া আর কিছুই বোঝে না, কিছুই জানে না। আর ট্রাম্পের আসলে এই বিভাগগুলো, যেই এই যে আপনার কাছে আমরা আবার আসবো, আমরা একটু যাব শামশেদ তাবরেজির কাছে। তো তাবরেজিদের কাছ থেকে আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে রাজু ভাই যে অভিযোগগুলো করছিলেন, এই অভিযোগগুলোর বাইরেও তো একটা মানে যুক্তরাষ্ট্রের একটা আলাদা বাস্তবতা আছে কিন্তু। হ্যাঁ, যুক্তরাষ্ট্র বলি বা পশ্চিমা দেশগুলো বলি, তাদের কিছু ভালো দিকও আছে। আমি সাফাই গাওয়ার জন্য বলছি না, যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে যে অবস্থাটা দেখছি, সেই অবস্থাটা যুদ্ধ পরিস্থিতির বাইরেও যেরকম অভিযোগ করার মতো অনেক কিছু আছে, ঠিক একইভাবে কিছু ভালো দিকও কিন্তু আছে, যেটা বিশ্বকে এখন পর্যন্ত হলো যে একটা ভারসাম্যের জায়গায় রাখার জন্য যে যে ব্যাপারগুলো দরকার, সেটা কিন্তু পশ্চিমা ব্যবস্থার মধ্যে, পশ্চিমা শাসন ব্যবস্থার মধ্যে আমরা সেটা দেখি। তো আমরা যেটা জানছিলাম যে মার্কিন হামলার পরে ইরানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি অবস্থার দিকে যাবে সামনের পরিস্থিতিটা। ধন্যবাদ। মুশকিলটা হলো কি যে আমরা যখন একটা দেশের নাম বলি তখন সেইটার পেছনে কি কাজ করছে অনেক সময় ভুলে যায়। বিশ্ব ব্যবস্থাটা সেটার ক্লাসিক্যাল পর্যায়ে নাই, যেমন পুঁজিবাদের ক্লাসিক্যাল পর্যায়টা আর নাই। এইটার কারণে এখন পশ্চিমাকে একটু ফাইট দিতে হচ্ছে অন্যরকম। আপনি খেয়াল করবেন এই যুদ্ধটা আগেও হতে পারত, কিন্তু এইটা ইউক্রেন যুদ্ধের মানে একটা ধারে রেখে আবার এই যুদ্ধটা হচ্ছে। এইটা একটা চিন্তার ব্যাপার যে কেন
ওই ইউক্রেনের যুদ্ধটাকে পাশে রেখে আবার এখানে একটা হলো। আমি মনে করি না এটার এই যে সরে এসে আরেকটা জায়গায় যুদ্ধ, তার একটা ধারাবাহিকতার ব্যাপার থাকতে পারে আমার মনে হয়। আর যেটা হলো যে এখন আমরা যদি টার্ম ইউজ করি, তখন তো আমাকে বলতে হবে যে এই যে আমরা পরদেশ দখলের যে জায়গাটা ছিল, সেই ক্লাসিক্যাল অর্ডার থেকে এখন পুনঃ উপনিবেশের একটা ব্যাপার আছে। আমি মনে করি যে পুনঃ উপনিবেশ করতে হবে। এখন সম্পদ তো তাদের ক্ষণিক কম। যুদ্ধ না বাধাইলে আমেরিকার লোক খেপে যায়, যুদ্ধ বাধাইলেও খেপে যায়। এইটা হলে ফলে আমি ভিয়েতনামের সাথে এটার তুলনা করব না। আমি তুলনা করব যে এইটা বর্তমান অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার যে চলছে সমস্ত পৃথিবীতে, হ্যাঁ, সেইটারই একটা বড় পরিসরে আমেরিকার ভিতর দিয়ে হয়তো ঘটছে। কিন্তু যেহেতু আমরা জানি যে জায়নবাদীদের কাছে কিংবা ইহুদিদের কাছে তাদের টাকা পয়সা বিশ্বব্যাপী যে অ্যাকুমুলেটেড মানি যেটা, সেইটা এত বেশি যে সেটা আমেরিকাকে ডমিনেট করে। সেই ডমিনেশন থেকে এখন ইসরায়েলকে একটু তোষামোদি করতে হয়, নানান জায়গায় করতে হয়, কিন্তু এই প্যালেস্টাইনকে না করতে চলে। আর একটু স্পষ্ট জানতে চাই যে ইসরায়েলকে তোষামোদিটা কার করতে হয় আসলে? এটা পশ্চিমারা ইসরায়েলকে তোষামোদটা করে, কারণ ইহুদিরা নানাভাবে ছড়িয়ে গেছে টাকা এবং টেকনোলজির, বুদ্ধি বিবেক, এই সব কিছুতেই। আমরা তো তবু ওরা ভদ্রলোক দেখে বলে না যে দেখো আমাদের আইনস্টাইন, আমাদের কেউ যদি বলে ও তাবরিজি তো আমাদের দেশি, কিন্তু ওরা কিন্তু বলে না আইনস্টাইন ইহুদি। কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটা গভীর পুঁজি তৈরি করেছে, ওদের বুদ্ধিভিত্তিক পুঁজি। সেই পুঁজি এবং সেই সঙ্গে মানি অ্যাকুমুলেশন, সেই দুটা ওদের মধ্যে আছে। ফলে দেখা যায় যে ইউনিভার্সিটির পেছনেও দেখবেন বেশিরভাগ আমেরিকার ইউনিভার্সিটির পিছনে ইহুদি অধ্যাপকরাই অনেক বেশি শক্তিশালী পিছন থেকে। ফলে এখানে ট্রাম্প একা ফ্যাক্টর না। কিন্তু রাজু যেটা বললো সেটার একটা ঠিক আছে, যে ট্রাম্পের যেটা আমাদের কাছে মনে হয় যে ট্রাম্প সকালে কি বলে এবং বিকালে কি বলে সেটার মধ্যে ঠিক থাকে না। যেমন এখন একটু ইরানের পিঠ চাপড়াচ্ছে, এই পিঠ চাপড়ানোর মধ্যে এই পিঠ চাপড়ানোকে ভালো নজরে দেখার কিছু নাই। হ্যাঁ, যে তোমরা বেশ ভালো খেলেছো, এটা আবাহন মডার্ন খেলার প্রশংসা করার মতন হয়ে যায়। কিন্তু এটার পিছনে আরো কিছু আছে, কারণ যতক্ষণ পর্যন্ত না আপনার অন্য আরবগুলোকে মানে এলোমেলো না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই ফাইটটা থাকতে হবে এইখানে। কিন্তু হয়তো সাময়িকভাবে যুদ্ধ, কিন্তু এটা একটা প্রলং হবে, যুদ্ধটা প্রলং হওয়ার সম্ভাবনাই বেশি। আর যত একটু হিসাব করছে দেখবেন যে যে পরিমাণ আপনি কোনো কারখানায় 1 মিনিটের জন্য বন্ধ রাখা যায় না, অস্ত্র কারখানা বন্ধ রাখা যায় না। ফলে কিছু অস্ত্র যখন জমা হয়ে যায় তখন সেগুলোকে নানা পকেট খোঁজা হয় বিক্রির জন্য। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই পুঁজি শাসনে। ফলে আমরা আবার ফিরবো আপনার কাছে, আবার ফিরবো আপনার একটা পয়েন্টে আমার আর্গুমেন্ট আছে, সেটা নিয়ে ফিরবো। তার আগে আমরা এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে যেহেতু একটা সমাজ ও সংস্কৃতি নিয়ে আলোচনার দিকে যাওয়ার আগে বর্তমান পরিস্থিতিটা নিয়ে আপনাদের অভিমতটা জেনে নিচ্ছি, এবং একইভাবে আমি কামরুন নাহাশিলার অভিমতও জানতে চাইবো যে এই যে যুদ্ধ পরিস্থিতি, এইটা আপনি কিভাবে দেখছেন? মানে এখনকার যে পরিস্থিতিটা, ইরানে হামলার যে পরিস্থিতি, প্রথমে ইসরায়েলের হামলা, তারপর ইরানের পাল্টা হামলা, তারপর শেষে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে আপনি বৈশ্বিক প্রেক্ষাপটে বা আপনার নিজের জায়গা থেকে কিভাবে দেখছেন, আমি সেটা জানতে চাচ্ছি। আসলে যুদ্ধ বা ইরানের জায়গা থেকে কিভাবে দেখছেন সেটাও জানতে চাচ্ছি। ইরানের জায়গা থেকে এটা তো একটা ভয়াবহ ব্যাপার। ইরানের ঘটলো পরবর্তীতে ধারাবাহিকতা দেখছি যে ইরানের মানে বিধ্বস্ত পরিবেশে হামলা, পাল্টা হামলা, তারপরে হচ্ছে এমনিতেই ফলে যে প্রগতিশীলরা
ভিতরে ভিতরে তারা যে তাদের যে এটা ছিল এটা এটা একেবারে আচ্ছা, আমরা আমরা আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আমরা ঠিক ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, একটু হ্যাঁ শিলা, যান্ত্রিক কোনো সমস্যা এখন শোনা যাচ্ছে? দেখেন। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, না আমার কাছে মনে হয় ইরানে এখন আসলে সবাই আসলে সরকার পক্ষের সাথে যুক্ত হয়ে যাবে। তাদের মধ্যে যে ইউনিটিটা, দেশপ্রেম বেড়ে যাবে। ইরানের দৃষ্টিতে যা দেখছি যে তারা মানে মানে বিরোধী দল, সরকার পক্ষ সবার মধ্যে এখন একটা দারুণ ইউনিটি হবে। তারা এখন যে বৈশ্বিক হামলা মানে বহির্বিশ্বের যে হামলাটা তাদের ইরানের উপর আসছে সেটাকে প্রতিহত করার জন্য তারা একতাবদ্ধ হবে। আর এটা যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ট্রাম্প, কিন্তু এটা আসলে আপনি নিজে বললেন যে হামলা পাল্টা হামলা চলছে, এটা একটা উদ্বেগজনক অবস্থা। আর আমরা আসলে দেখার অপেক্ষায় আছি সামনে কি আছে। তবে আমি যতদূর মনে করি যে ইরানের দেশপ্রেম এখন অনেক বেড়ে যাবে, প্রগতিশীল এবং রক্ষণশীল, এক ধরনের ভালো সম্পর্ক হবে। একই সঙ্গে একটা বিষয়, আপনি যে প্রসঙ্গটায় চলে এসেছেন সেই প্রসঙ্গটা ধরেই বলবো যে ইরানে যে ইসরায়েলি হামলা বা হলো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, দুটোই বলা যায় এখন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই পক্ষেরই হামলা, এবং ইরানেরও পাল্টা হামলা আছে। যদি আমরা এভাবে বলি যে ইরানের হামলা ইসরায়েলের হামলা বা যুক্তরাষ্ট্রের হামলা, তাহলে কথাটা কেমন এক পক্ষের শোনায়। অর্থাৎ একটা পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি এখন বিরাজ করছে। তো এই পরিস্থিতিতে আমরা যে ডেভেলপমেন্ট গুলো দেখছি, আপনি যেটা বলছিলেন যে এখন ইরানের যে বিবদমান পক্ষগুলো আছে সবগুলো পক্ষ এক হয়ে যাবে, তাদের দেশের প্রশ্নে, তাদের সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক সারিতে দাঁড়াবে। তো সেটা বাস্তবতাও কিন্তু আমরা দেখছি। কিন্তু কিছুদিন আগেও যেমন 2022 সালে মাহসা আমিনি মারা যাওয়ার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়েছিল, সেই বিক্ষোভের প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম যে ইরানের যে শাসক গোষ্ঠী তাদের বিরুদ্ধে জনগণের একটা বড় অবস্থান তারা জানান দিয়েছিল। বিশেষ করে নারীরা কিন্তু সেখানে ব্যাপকভাবেই সক্রিয় ছিল এবং তরুণ সমাজও সক্রিয় ছিল। তো এখন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এই হামলার পরিস্থিতির পর যখন হামলা থামবে বা এই হামলার পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তখন আসলে ইরানের সমাজ ও সংস্কৃতিতে কি প্রভাব পড়বে বা কি ধরনের একটা টার্নিং বা পরিবর্তন আমরা দেখতে পারি, এটা আপনার কি মনে হয়, কেমন হবে সেটা? আমার কাছে মনে হয় তখন যে বর্তমান যে শাসন ব্যবস্থা আছে সেটা আরো কঠোর হবে এবং আসলে মানে মানে শিল্প সংস্কৃতি কোন দিক দিয়ে যাবে, কত দূর যাবে, এটা আসলে সরকারের মানে শাসন ব্যবস্থাটা কিন্তু নির্ধারণ করে যদি সেটা খুব কঠোর হয়। আমরা দেখছি যে ইরানে সেটা হচ্ছে। আর তারপরেও দেখেন যে ইরানের কি বলবো যে শিল্প সংস্কৃতির যে মানে মানে অন্তরালে যে অগ্রযাত্রা সেটা বন্ধ হবে না। আর যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মাঝখান দিয়ে মাহসা আমিনিকে কেন্দ্র করে যে ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ ব্লাস্ট করেছিল, মানে এইটা মানে আর সামনে আসলে কতটুকু সম্ভব, হ্যাঁ আর হবে কিনা, যে এই মানে এই বিষয়টা নারীর ক্ষেত্রে, নারীবাদের ক্ষেত্রে এটা আসলে এটা খুবই মানে চিন্তার বিষয়। আমার মনে হয় যে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে কি বলবো যে এক বর্তমান শাসন ব্যবস্থা এটা আরো কঠোর হবে আমার ধারণা। আমরা রাজু ভাইয়ের কাছে জানতে চাইবো এই বিষয়ে, যে আমি একটা প্রেক্ষাপট আপনাকে বলি রাজু ভাই, সেটা হচ্ছে যে আমি তারিখটা ভুল করতে পারি, 1979 সালে সম্ভবত ইরানের যে ইসলামিক বিপ্লব, সেই বিপ্লবের যে পূর্ববর্তী প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একটা বিষয় আমরা খেয়াল করি, যদি সেখানে যে কমিউনিস্ট পার্টিগুলো ছিল, বিশেষ করে যে দুইটা দল ছিল সেখানে কমিউনিজমের, সেই দুইটা দল কিন্তু একটা যে এখনকার যে শাসক আছেন তার সাথে আন্দোলনেই ছিল, একই সাথে আন্দোলনে নেমেছিল। অর্থাৎ বাংলাদেশে আমরা যে বাস্তবতাটা দেখি যে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যেরকম দেখলাম যে সব দল একাকার হয়ে কিন্তু আন্দোলনে নেমেছিল। ইরানের বিপ্লব পূর্ব যে আন্দোলন, সেইখানেও কিন্তু এরকমের একটি বাস্তবতা ছিল। কিন্তু পরবর্তী সময়ে এসে আমরা ইরানে দেখলাম যে ওই কমিউনিস্ট যে দলগুলো ছিল, বামপন্থী যে দলগুলো ছিল, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে, এবং তাদেরকে দমন পীড়ন, নির্যাতন, নির্বাসন এরকমের সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।
তো এই যে বাস্তবতা এবং শিলা যেটা বলছিলেন কামরুনা শিলা, যে সামনে এই প্রক্রিয়াটি মানে দমন পীড়নের প্রক্রিয়াটি হয়তো আরো জোরদার হবে, এরকম একটা কথাও কিন্তু উনি বলছিলেন। যে একই সঙ্গে এই এই বাস্তবতাটা সংস্কৃতি ও সমাজ গঠনের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কি পরিস্থিতি তৈরি হবে, কি অবস্থা? আমার মনে হয় শিলার আশঙ্কা বা পর্যবেক্ষণ খুব সঠিক আমার মনে হয়। সেটা আমি একটু যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করবো আর কি। সেটা হলো যে দেখেন, যেটা বলে যে মানে ঘরপোড়া গরু আপনার দেখলেও ভয় পায়, সিঁদুর দেখলেও ভয় পায়, একটা কথা আছে না? এখন কথা হলো যে এই যে আমরা আমরা জানলাম যে এই আক্রমণ, ইসরায়েলের পক্ষ থেকে যে আক্রমণ, এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে আক্রমণ, এই আক্রমণের দুটো দিক ছিল এবং ওরা সেটা বলেছেও। যেমন নেতানিয়াহু বলেছে যে এটা তাদের যে পরমাণু যে আছে সমৃদ্ধকরণ, সেটার বিরুদ্ধে এই আক্রমণ। আবার একই সঙ্গে ওরা চেয়েছিল এই শাসন ব্যবস্থা যাতে হয়, মানে এই যে নতুন এই যে ইসলামী যে শাসক গোষ্ঠী আছে, এই শাসক গোষ্ঠীর ওরা পরিবর্তন চেয়েছিল, ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে এই পরিবর্তনের কথাটা ওরা কেন আনলো, তাই না? এখন ইরান পরিষ্কার জানে, কারণ ওদের তো রাজনৈতিক হিসেব আছে যে ইসরায়েল আসলে কেন আক্রমণ করছে। দুটো একটা হলো আধিপত্য বিস্তার। ইসরায়েল এই পুরো ভূখণ্ডে, শুধু ইসরায়েল না, এটা কিন্তু আমরা ইসরায়েলকে শুধু ইসরায়েল হিসেবে দেখি, আসলে ইসরায়েলকে আমি ইসরায়েল হিসেবে দেখি না। ইসরায়েল হচ্ছে ইউরোপের একটা প্রোটোটাইপ, এখানে বসানো হয়েছে। রাজু ভাই, আমাদের আলোচনাটা কিন্তু অন্যদিকে, আমরা আসলে সামাজিক সাংস্কৃতিক যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে বা কি হবে সেটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি সেই জায়গাতে পৌঁছানোর জন্য বলতেছি। ফলে এই যে হুমকিগুলো দিয়েছে, যে হুমকিগুলো আছে, যেটা ইরান সরকার মনে করে, এই হুমকির ফলে ওরা কিন্তু এখন অনেক বেশি, ইরান সরকার অনেক বেশি সতর্ক হয়ে যাবে। যেটা এই যে বলছিল যে মেয়েদেরকে যেই মানে পোশাকের স্বাধীনতা কিংবা এই যে মাথা আবৃত কেশ আবৃত রাখা, ঠিক আছে, এগুলোর ব্যাপারে ইরান সরকার মোটেই নমনীয় হবে না, বরং আরো কঠোর হবে। কারণ তাদের আশঙ্কা থাকবে যে কোনো এই নারীদেরকে ব্যবহার করে কিংবা অন্য কোনো শক্তিকে ব্যবহার করে ইসরায়েল অনুপ্রবেশ করার চেষ্টা করবে। সেটা নানান রকমের ভাবে অনুপ্রবেশটা ঘটতে পারে, তাই না? এইটা ওরা ঘটতে দেবে না। ফলে ইরান সরকার এইসব ব্যাপারে অনেক কঠোর হবে, নারীদের ক্ষেত্রেও কঠোর হবে এবং অন্যান্য সাংস্কৃতিক যেই ভূখণ্ডগুলো আছে সেগুলোর ব্যাপারেও ওদের কড়া নজর থাকবে। ফলে ওরা আগের চেয়ে কঠোর হবে, এটা আমি মনে করি শিলা ঠিকই বলেছে। আমরা তাবরেজি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আগামীর যে সাংস্কৃতিক সামাজিক প্রেক্ষাপট কেমন হবে। হ্যাঁ, ধর্ম জিনিসটা তো এখন একটা নতুন করে কাম ব্যাক করার একটা জায়গা আমরা সারা পৃথিবী, সেটা একটা জায়গা মনে রাখতে হবে, যেটা সব দিকেই ফিরে আসছে, নানা রূপে, নানা ভাবে, নানা মোড়ে ফিরে আসছে। এখন কথা হলো যে এই যুদ্ধটা তো 5,000-6,000 বছর আগের কারণ, মানে এই জায়গাটা মূলত ইসরায়েল আর মুসলমান আর খ্রিস্টান, আমরা তো চাচাতো ভাই নাকি? হ্যাঁ, তো ইসমাইল এবং ঈসা, এই জিনিস এইখান থেকে পুরো জিনিসটা হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের যে জায়গাটা থেকে এই যে ইসলামের দ্বন্দ্বটা আর দ্বন্দ্ব হিসাবে নাই আমার ধারণা। ইসলামের দ্বন্দ্বটা নাই, এখানে দ্বন্দ্বটা আছে পুঁজি, এখানে পরাধীনতার দ্বন্দ্ব। একটু আগে কিন্তু তাবরেজি ভাই আপনি বলছিলেন যে জায়নবাদের কথা বলছিলেন, ইহুদিবাদের কথা বলছিলেন। হ্যাঁ, তো আমি তখন আপনাকে বলেছিলাম যে আমি একটা প্রশ্ন করবো আপনাকে, সেই প্রশ্নটা এখন বোধহয় করার সময় হয়েছে, যে সেটা হচ্ছে যে আমরা এখন যে পরিস্থিতিটার মধ্যে আছি, আমরা বলছি এই কারণে যে ইরানের পরিস্থিতিটা শুধু ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নয়, আমার মনে হয় গোটা মধ্যপ্রাচ্য এবং হলো একই সঙ্গে আমাদের এইখানকার যে বাংলা বা এশিয়ার যে পরিস্থিতি বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেটার সাথে অনেকটা জড়িত। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইটাকে কি আপনি ইহুদিবাদ বলছিলেন, জায়নবাদের কথা বলছিলেন, এই দ্বন্দ্বটা কি ইহুদিবাদ এবং মুসলিম এই দুই পক্ষের দ্বন্দ্ব, ইসলাম এবং ইহুদি এই দুই পক্ষের দ্বন্দ্ব? না, আপনি কিন্তু এখন এসে আবার বলছেন যে এখন আর ওই দ্বন্দ্বটা এরকম না। না, ওরাতে কিন্তু ওই ঐতিহাসিক দ্বন্দ্বটা আছে, থাকবার কারণ আছে। হ্যাঁ, এটা হলো একদম তাদের সেই যে
একটা দেশের মধ্যে তারা দুজন লোকই থাকতো, এখন দুই ধর্মই থাকতো, সবাই থাকতো, তাই না? কিন্তু এই প্রশ্নটা দাঁড়িয়ে আছে আস্তে আস্তে রাজনীতিটা কি, এটা যদি 47-এ যে কালো হাতিটা করা, সেই 47-এর কালো হাতির কারণে একটা লেজিসলেশন পেয়ে গেছে না ইসরায়েল, সেই 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 ক্ষমতা পাওয়ার জায়গা থেকেই কিন্তু এত বড় বড় ঘটনা হচ্ছে। আমি আবার 80 সনের কথা বলতে পারি। 80-র দশকে আমাদের কিছু বন্ধু বান্ধব তারা প্যালেস্টাইনে যুদ্ধ করতে গিয়েছে, আমি এক্সপেরিয়েন্সটা শুধু জানাচ্ছি। তারা এই প্যালেস্টাইনে যখন যুদ্ধ করতে যায়, তাদের মধ্যে আবার 1 বছর 1.5 বছর পরে 4-5 জন, কেউ জার্মানি চলে গেছে, কেউ আবার বাংলাদেশ ফিরেছে, ফিরে আবার ঢাকা ইউনিভার্সিটি আবার শুরু করেছে। তাদের কাছে শুনি যে ওখানে কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, হ্যাঁ, ওখানে কোনো ফিলিস্তিনিদের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, যুদ্ধ কৌশল নাই, লেখার জন্য। আমার বন্ধু একজন রাজশাহী ইউনিভার্সিটি পড়তেন, তিনি ইংরেজিটা করা, ইংরেজিতে ট্রান্সলেট করা, ডকুমেন্টেশন করার জন্য গিয়েছেন। এটা একটা ব্যাপার। আর আমরা এখান থেকে ইয়াসির আরাফাতকে যত বড় মানুষ, সে বড় মানুষ বটেই শুনলেও, কিন্তু আমি ফিলিস্তিনিদের অনেক ফিলিস্তিনির সাথে আমি গালফে মিশেছি। সেই ফিলিস্তিনিরা তখন কিন্তু সাধারণ জনগণ যারা শ্রমিক, আমি বলছি, তারা কিন্তু আপনার ইয়াসির আরাফাতের প্রতি অতটা মায়া নাই, কেননা তিনি একদম বাচ্চা, জর্ডানের বাচ্চার মতনই এত বড় হয়ে, মানে তার প্রাসাদ, তার থাকা, জীবনযাপন সব ওই রকমই ছিল। ফলে ওই ভিতরকার দ্বন্দ্বটা আছে, এই ভিতরকার দ্বন্দ্বের কারণে ফিলিস্তিনিরা একটু পিছায় থাকে। আর মুসলমানদের যেটা হলো কি, যে আমরা এখানে যেটা আমাদের আর আরবে, যেমন আরব কষ্ট করে কিছু বলে না, কিন্তু একটা মৃদু ধমক দেয়, মৃদু ধমক দিয়ে সে বোঝাতে চেষ্টা করে যে আমরাও পক্ষে, কিন্তু তার ওখানে যত ব্যবসা বাণিজ্য আছে তখন সেটা কিন্তু আরবের সাথে হচ্ছে, আরব লিবারাল হচ্ছে, কিন্তু সৌদি আরব নিজে লিবারাল হচ্ছে। ইরান কিন্তু তার যে সাংস্কৃতিক যে বলিষ্ঠতা, সেটার থেকে লিবারাল হয় নাই, এখনো হয় নাই, সেই জেরেসের আমল থেকেও হয় নাই। সেই আমলে যখন যুদ্ধের সঙ্গে যুদ্ধ করে এই ইরানি ছিল, ফলে যুদ্ধে তারা কখনো হেরেছে, কিন্তু যুদ্ধে তারা এইরকমই তাগড়া আছে, এখনো তার আগ্রাই আছে। তো যেমন আমি কম্পিউটার সায়েন্সের কথা বলতে পারি, অন্যান্য বিজ্ঞান তারা খুবই অগ্রগামী, তারা আমাদের মতন না, পিছিয়ে পড়া, মানে অন্যান্য মুসলমান দেশের মতন না। এই বাস্তবতাটার সঙ্গে কিন্তু আমার মনে হয় যে ইরানের একটু তফাৎ আছে। আমরা যেভাবে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোকে দেখি যে তারা হলো যে বিজ্ঞান এবং অগ্রসর চিন্তা ভাবনার ক্ষেত্রে পিছিয়ে পড়া, সেটা দিয়ে যদি আমরা ইরানকে বিবেচনা করি তাহলে মনে হয় যে আসলে পূর্ণাঙ্গ বিবেচনা হচ্ছে না। কারণ হলো যে এইটা তারা কিন্তু অলরেডি এই যুদ্ধে যেভাবে জবাব দিয়েছে, এটা কিন্তু টেকনোলজি দিয়ে, বিজ্ঞান দিয়েই জবাবটা দিতে হয়েছে তাদেরকে। এবং তাদের ভেতরকার যে বড় বড় আর্টিস্ট আছে, সেগুলো শুধু যে পুরনো ধরেন যে সিরাজ বা হচ্ছে যে শেখসাদি, হ্যাঁ, ওই সময়ের আর্টিস্টই নন। এখনকার যারা আর্টিস্ট আছে তারাও কিন্তু অনেক বেশি সাউন্ড। একটা সমাজের প্রতিনিধিত্বটা থেকেও তো বোঝা যায় যে আর্টিস্টিক যে প্রতিনিধি, শিল্প সাহিত্য সংস্কৃতির যে প্রতিনিধি, তাদের দেখেও বোঝা যায় যে তারা জ্ঞান বিজ্ঞানে অগ্রসর কি অগ্রসর না। তো আমরা মনে হয় যে অন্যান্য মুসলিম দেশের বাস্তবতার সাথে ইরানকে একাকার করে ফেললে ভুল করব। আমি একটু রাজুবের কাছে জানতে। না, আমার যেটা মনে হয়, আমি তাবলিজি যেটা বললেন, এইখানে আসলে মানে ইহুদি এবং মুসলমান, এইটা আসলে আমার মনে হয় না খুব একটা মানে নিয়ামক, মানে কারণ হিসেবে এটা কার্যকর। ঠিক আছে, যদি তাই হতো তাহলে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের এখানে অনেক মুসলমান মানে ঘৃণা ছড়ায় বা ঘৃণার কথা বলে, কিন্তু এই ইসরায়েলের সঙ্গে ইহুদিদের সঙ্গে কি বলে, সরি ইসরায়েল না, ইহুদিদের সঙ্গে মুসলমান একসঙ্গে কাজ করছে দীর্ঘ সময়, শত শত বছর। ঠিক আছে, জ্ঞান চর্চা করছে, ধর্ম এখানে ফ্যাক্টর না। এখানে মূল ফ্যাক্টরই হচ্ছে উপনিবেশ, আধিপত্য, হ্যাঁ, ক্ষমতা, তারপরে হচ্ছে বাণিজ্য, মানে মূল ঘটনা অর্থনৈতিক। ধর্ম এখানে মুখোশ মাত্র। এবং যদি তাই না হতো তাহলে এই যে আপনার মুসলমানদের সংখ্যা এতগুলো দেশ, এই এশিয়াতে এতগুলো দেশ বা আফ্রিকাতে, এরা সবাই একতাবদ্ধ হয়ে কিন্তু ইসরায়েলকে আপনার 2 দিনে ওদেরকে ওইখান থেকে উচ্ছেদ করে ওই সমুদ্রে ভাসিয়ে দিতে পারে, তাই না? ফলে এখানে ধর্ম কোনো ব্যাপারই আসলে কাজ করছে না। হ্যাঁ, আচ্ছা বলেন। এটা হলো যে
জি আমরা মুখোশকে একটু অন্যভাবে দেখি, তাহলে যদি হয় ধর্ম মুখোশ না, কিন্তু সেই মুখোশের মধ্যে সেই ছাপটা লাগানো হয়। এবং ইরান যে রকমের বলিষ্ঠ দেশ, আমি বলি যে প্রাচীন সভ্যতা, পৃথিবীতে কতগুলো সভ্যতা আছে, এবং চায়না একটা নিজের মতন সভ্যতা, ইরান কিন্তু সেই রকমই সভ্যতা। তখন ইউরোপ কিছুই জানতো না। তো ওই যে বললেন যে যে তাদের শিক্ষা ও সংস্কৃতি এইটা অনেক পুরনো, তারা শুধু আরবি অ্যালফাবেটটা নিয়েছে, তারা কিন্তু ধর্ম। এখন ওখানে আবার স্বাধীনতা আমরা যতটা দুশ্চিন্তা করি, আমি যতটুকু জানি যে আপনি চাইলে সবই পাবেন ওখানে, কিন্তু সেটা ঘরের মধ্যে, তাই না? অনেক কিছু সেগুলো নিয়ে কিন্তু ওরা যে ধর্মটা যে প্রধান না, আমি ধর্মের কথা বলি না, আমি বলি যে ধর্মের মুখোশটাই ধর্ম কিনা সেইটা যায়। মূল জিনিসটা হলো যে সম্পদ এবং শক্তি বৃদ্ধি করা। এখন সেই শক্তি বৃদ্ধি করার পিছনে একটা কাজ তো করবেই, আর সবগুলো পৃথিবীর অন্য দেশগুলো যুক্ত হয়ে যায়। সেটা হলো যে আমার পরিচয়, যেমন আমি যখন আমাকে জিজ্ঞেস করে তুমি কি, তখন আমি আমার নামটা বলি, তাতে সম্পূর্ণ হয় না, তাই না? সেই জায়গাটায় আমার কাছে একটা মনে হয় যে একটা ঘটনা আছে, যে ওরা এই শিল্প সাহিত্য সংস্কৃতির জায়গাটাকে বড় করে দেখলেও কিন্তু আধুনিক যে প্যারিস নির্ভর যে গোষ্ঠীগুলো দাঁড়াইছে, সেই গোষ্ঠীর ভিতরে, এবং ইসলামও কিন্তু প্যারিস থেকে এখানে আসছে, খোমেনি কিন্তু প্যারিস থেকে এখানে আসছে। ফলে দেখা যায় যে ওদের বুদ্ধিবৃত্তিক জায়গাটা ওরা প্যারিসের থেকেও সেই শক্তি ওরা কেন করতে পারে, সেইটা এই জন্য যে ইরান 500-1000 বছর আগের খুব শক্ত শক্ত কথা করতে পারে। যেমন হাফিজের পার্লামেন্ট অফ বার্ডস, আমি যদি বলি, আপনি নামটাকেই দেখেন, এটাকে যদি আরো একটু সরলীকরণ করে, হ্যাঁ সরলীকরণ করে নিয়ে আসি, তাহলে দেখবেন যে আপনি দেখবেন যে ছোট করে নিয়ে আসেন, তাহলে দেখবেন এটা একটা বড় ঘটনা, যে ভাবনার জায়গায়, চিন্তার মূল জায়গায় এত শক্ত, সেটা ইউরোপ না, ইউরোপের সেই জায়গায় না। ইরানের মতো সেই বলিষ্ঠতা, কিন্তু খুব কঠোর হবে, এটা আমি বলতে পারছি না, এই জন্য যে খুব কঠোর হওয়ার জায়গা নাই, একটা পথ খুঁজে নেবে। কারণ শাহির আমলে ইরান উচ্ছন্নে চলে যাওয়ার মতন জায়গায় গিয়েছে। স্বাধীনতা কি দেয়, এটা বড় জেনারেশনে কিন্তু এখনো বলা মনে আছে। কিন্তু তারপরে যখন ইরান আসলো, আমাদের ফরাসি দারিদাও এরা এসে কিন্তু এই বিপ্লবের সমালোচনা করলো, কিন্তু দেখা গেল ইরানের এই বিপ্লব ছিল অবশ্য কাম্য ওদের দেশ থেকে। কিন্তু এটা তাবরেজ ভাই, এই বিপ্লব নিয়েও কিন্তু একটু কথা আছে, যেটা প্রথমে বলছিলাম যে বিপ্লবের একমাত্র স্টেক হোল্ডার কিন্তু ইসলাম, কি বলবো, যে রিপাবলিক অফ ইরানের যে বিপ্লবী দল, ইসলামী বিপ্লবী দল, তারাই কিন্তু একমাত্র স্টেক ছিল না, সেখানে কিন্তু কমিউনিস্ট পার্টিগুলো ছিল। যদিও কমিউনিস্ট পার্টিগুলো প্রভাবশালী ছিল, তাদেরকে উৎখাত করার জন্যই এই বিপ্লবটি হয়েছিল, সেটি যেমন সত্য, আবার এই দলের সাথেও কিন্তু ইয়ারা ছিল, বামপন্থী দলগুলো ছিল। তো আপনার কাছে আবার আসবো তাবরিজি ভাই, তার আগে আরেকটু জেনে আসি শিলার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমরা জানি যে একজন নারী ছিলেন ইরানের প্রথম সম্রাট তথা বিশ্বের যে প্রথম সম্রাট, হ্যাঁ, সম্রাজ্ঞী নন, কিন্তু নারী সম্রাজ্ঞী নন, নারী সম্রাটই ছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে আমি সম্রাজ্ঞী নই, আমি সম্রাট, এবং সেটা অনেক বছর আগে, 2500-3000 বছর আগে। তো এবং তখনকার যে সমাজ, ইরানের সমাজ, সেই সমাজটা আসলে একটু গ্রিস প্রভাবিত, বা ল্যাটিন, আমরা যেটা বলি রোমান, ল্যাটিন, গ্রিস, এই যে একটা সভ্যতার যে জায়গাটা, সেই জায়গা প্রভাবিত ছিল। এবং পরবর্তীতেও আমরা দেখবো যে ইরান সবসময় একটা মিশ্র সমাজ, কখনোই আসলে ইসলাম বা শুধুমাত্র গ্রিক বা পূর্ব বা পশ্চিম এই রকমের কোনো বিভাজনের না। ওদের নিজেদের ঐতিহ্য যেমন, ওদের বাইরে থেকে নেওয়া ঐতিহ্য যেমন, সব মিলে একটা সমাজ। সেই সমাজটার যে মিলের জায়গাটা, সেটা কি ভবিষ্যতে আমরা দেখতে পাবো কিনা, বিশেষ করে নারীদের মধ্যে, সেটা আপনি কতটুকু দেখছেন সেখানকার নারী সমাজের মধ্যে? না, ইরানের নারীরা তো আসলে মানে কি বলবো, যে ওদেরকে যতই দমন পীড়ন করা হোক না, এখন তো খামেনি সরকার যে কি জানো ড্রোন, মানে কে কে হিজাব পরে না সেটা দেখার জন্য ড্রোনের ব্যবস্থা করেছেন, কিংবা গাড়িতে হিজাব খুলে ফেললে গাড়ি মানে সেন্সর দিবে যে গাড়ি বন্ধ হয়ে যাবে। তো এত মানে তার মানে কি, একটা দেশে একটা গোষ্ঠীকে আপনি যত চাপে রাখবেন, তার মধ্যে কিন্তু ততটাই ক্ষোভ পুঞ্জীভূত হবে, এবং এই পুঞ্জীভূত ক্ষোভ কোনো না কোনো, একটু আগে তাবরেজি ভাই বললেন যে একটা পথ খুঁজে নিবে, মানে কোনো না কোনো ভাবে একটা ব্লাস্ট হওয়ার একটা পথ। হ্যাঁ, তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে, হয়তোবা হওয়ার আশঙ্কাই বেশি, সম্ভাবনাই বেশি,
কিন্তু তাই বলে যে একদম মুখ বন্ধ রাখা যাবে তাও না। আর সামনের পৃথিবীতে আসলে ধর্মীয় শাসনগুলা মানে আমি আজ থেকে মানে বহু মানে মানে বছর কিংবা শত বছর পরের কথা বলছি যে আসলে আমরা পৃথিবীর মানুষ এত বেশি প্রযুক্তি নির্ভর হবে, এআই যেভাবে আসলে প্রযুক্তির জায়গাগুলো দখল করে নেবে, সেই জায়গায় মানে মানুষ কতটুকু মানে ধর্মকে আঁকড়ে থাকবে। এখন দেখেন ইসলামে অনেক কিছু আছে যেটা নিয়ম মানে না। ইসলামে কিন্তু নারী ব্যবসা করা কিংবা হচ্ছে কিছু কিছু নারীর যে তালাক দেওয়ার যে মানে অনুমতি চাওয়া, সেগুলো কিন্তু ইসলাম স্বীকৃতি দিয়েছে। কিন্তু ইরানে কিন্তু এটা সামাজিক ভাবে এবং সাংস্কৃতিক ভাবে নির্ধারিত করা হয় এই ব্যাপারগুলা, যে হ্যাঁ তারা নারীকে শিক্ষিত করছে, কিন্তু ওই নারী কিন্তু মাহরাম নিয়ে তার মানে শিক্ষা কেন্দ্রে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় আমরা যত সামনের দিকে আগাবো, প্রযুক্তি যত আগাবে, আমার কাছে মনে হয় এক সুদূর ভবিষ্যতে এগুলা শিক্ষিত হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় আসলে মানুষের আর না ধর্ম নিয়ে, ধর্মের শাসনটা নিয়ে সাধারণ মানুষের মানে তার ওই থাকবে না। কিন্তু রাজু ভাই একটু আগে বললেন যে ধর্ম যখন আসলে ক্ষমতা চর্চার হাতিয়ার হিসেবে গণ্য হবে, তখন আসলে এইটা কঠোর হবে। তো আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে বিষয়টি আপনি বললেন এর মধ্যে আমরা একটা বিষয় কিন্তু দেখি প্রায়ই যে আমাদের যেসব মিডিয়াগুলো আছে, আমরা এই যুদ্ধের পরিস্থিতিতেও দেখলাম যে বিশেষ করে ওয়েস্টার্ন যেসব মিডিয়া গণমাধ্যমগুলো আছে, সেসব গণমাধ্যমে ইরানকে যেভাবে উপস্থাপন করা হয়, ইরানের নারীদের পরিস্থিতিকে যেভাবে উপস্থাপন করা হয়, সেটাকে আপনি কতটুকু সত্য মনে করেন, বা এর বাইরে ইরানের নারীদের পরিস্থিতিটা কিরকম, সেটা আপনি একটু যদি মূল্যায়ন করতেন, একটু যদি বলতেন। এখন দেখেন যে হিজাব ঠিকঠাক মতো না দেওয়ার কারণে মাহসা আমিনাকে এমন পীড়ন করা হয়, মেয়েটা মারা যায়। কিছুদিন আগে একটা মেয়ে কিন্তু যাকে যখন বলা হয়েছিল তার হিজাব ঠিক নাই ইউনিভার্সিটি ক্লাসরুমে, সে কিন্তু তার সমস্ত পোশাক খুলে ফেলে অন্তর্বাস পরা অবস্থায় বাইরে বসেছিল। এই ছবিটা কিন্তু প্রচুর ভাবে ভাইরাল হয়েছিল। এরপরে পুলিশ নিয়ে যায় এবং তার আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায় না। তো এগুলা তো আসলে মিডিয়া দেওয়ার আগে তারা মানে সামাজিক যোগাযোগ হয়ে যাচ্ছে। আপনি কতটুকু এগুলো তো যে নারী হিজাব ঠিকঠাকে, এবং কিছুদিন আগে একটা ভিডিও আপনি দেখেছেন কিনা যে মানে সেটা বাচ্চা নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে, তার হিজাব সম্ভবত পড়ে গেছে তাড়াহুড়ায়। তো সেই জায়গায় একজন ধর্মগুরু তাকে হিজাবের কথা বলছে, ভিডিও করছে, করে তাকে তার হিজাব নিয়ে তাকে কটাক্ষ করছে, এবং ওই ভদ্র মহিলা মানে চিৎকার চেঁচামেচি করছে আপনি ভিডিও করছেন কেন। এবং সেই মহিলারও কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়। এবং মানে একজন গণ কি বলে যে অধিকার কর্মী আর কি, মানবাধিকার কর্মী, তিনি তার রিপোর্টে লিখছেন যে ইরানি একজন নারী, এত দরিদ্র নারী, সে তার যে পাত্র দিয়ে মানে প্রায় ভেঙে পড়া পাত্র দিয়ে ডাস্টবিনের আড়ালে সে তার মাথা ঢাকছে, কিন্তু সে মানে তার কিন্তু পেটে খাবার নাই, এবং ওই অবস্থায়, ওই জীর্ণ অবস্থায় ভদ্রমহিলা মারা যায়। তাহলে ইরানি সরকার যতটা আসলে দিচ্ছে মানে কঠোরতা দেখাচ্ছে, এখন আপনি বলবেন যে আপনি একটু আগে প্রশ্ন করেছেন যে এটা সত্য কতটুকু। তো এই সত্য রিপোর্ট এগুলা তো আসলে যে মিডিয়া লিখছে তা না, এগুলা জার্নালে প্রকাশিত হচ্ছে। এগুলা হ্যাঁ ইরানে বসে তারা এগুলা লিখতে পারছেন না, তারা আমেরিকায় বসে লিখছেন, কিংবা ইরানে বসে তিনি এটা পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি পরবর্তীকালে অন্য কোনো দেশে গিয়ে সেটা লিখছেন। তো তার পর্যবেক্ষণ থেকেই কিন্তু আমরা বিষয়গুলো জানছি। ঠিক আছে, গণমাধ্যম এখন আপনার কি আল জাজিরা কি বলছে, কিংবা হচ্ছে আপনার ধরেন কি বলে আরো যে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো আছে, সবগুলা দেখেন যে মানে খুব ভালো আছে। এই প্রশ্নটা আমি করলাম এই কারণে যে এইখানে একটা ব্যাপার কিন্তু আছে যে আমরা অনেক সময় এইভাবে আমরা একটা পাবলিক পারসেপশন দেখি যে
মানে এই ওয়েস্টার্ন মিডিয়ায় যা বলা হয়, যা প্রকাশ করা হয়, অনেকটা ফেব্রিকেটেড বা হলো যে এটার একটা উদ্দেশ্য থাকে। ঘটনা হয়তো অবশ্যই ঘটে, কিন্তু সেই ঘটনাটিকে সামনে আনার পেছনে একটা সুনির্দিষ্ট কারণ থাকে। এইরকমের একটা অভিযোগ কিন্তু ওয়েস্টার্ন মিডিয়াগুলোর বিরুদ্ধে আছে। এই কারণে এই কথাটা বলছিলাম। তো আমি না, যাবো একটু রাজু ভাইয়ের কাছে। চাইবে যেখানে হচ্ছে আপনার এই মানে তাদের মানে সাম্রাজ্য বিস্তৃত হচ্ছে না, সেখানে কোনো একটা ফাঁক ফোকর তৈরি করে ভাঙন ধরে তারা যেন ঢুকতে পারে। এখন ইরান এত আমি শিলার সুতাটা ধরতে চাই। সেটা হলো যে বর্তমান বিশ্বের রাজনীতির একটা বড় মেডিয়েট করে যেটা, সেটা হলো মিডিয়া, তাই না? এবং সেই ক্ষেত্রে যে তত্ত্বটা কাজ করে সেটা রিপ্রেজেন্টেশনাল থিওরি, রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স, যে আমি কিভাবে উপস্থাপন করি তার উপর নির্ভর করে। আপনি দেখতেন যেদিন আমি ইরাকের যুদ্ধের কথাটাই বলি, ইরাকের যেদিন যুদ্ধ ছিল আমি তখন ইটিভিতে বসেছিলাম, যে ইরাকের যুদ্ধ শুরু হওয়া, এবং সেইখানে দেখলাম যে যতগুলো ক্যাপশন লেখা যায়, যত কিছু করতে হয় যুদ্ধের জন্য, যে সমস্ত কিছু, এবং গুলিটা আসতেছে এদিক থেকে। তখন আমি ইটিভিকে প্রশ্ন করলাম, হ্যাঁ, যে এই নিউজে যে এই যুদ্ধটা কখন শুরু হয়েছে? বলে এই তো এখন একটু আগে থেকে শুরু হয়েছে। আমি বলি তাহলে এই জিনিসগুলো কখন বানায়? তাহলে উপস্থাপনার রাজনীতিটা, হ্যাঁ সেটা আছে। যেমন আমাদের 25 মিনিট লাগছে এটাকে রেডি করতে, এই আলোচনা, সেই 25 মিনিট কিন্তু আমাদের মূল জায়গায় বসিয়ে দিয়েছে। তারপরে আমরা কি বলবো না বলবো এই জায়গাগুলো নির্ধারণ করা। ফলে রিপ্রেজেন্টেশনাল পলিটিক্সটা আমরা এড়িয়ে যাই কিংবা আমাদের চোখে ধাঁধা ফেলে। কিন্তু এখানে শক্তির সমস্যা, কারণ এইটা কি যে ধর্ম না বললেও ধর্ম আসে, যে ইরানের ধর্ম আর সৌদি আরবের ধর্ম কিন্তু এক টাইপের ধর্ম না, কিন্তু তারপরেও তাদের মধ্যে যে আলাদা, সেই আলাদা শক্তিটা একটা বিরাট ব্যাপার। সেখানে জনগণের কল্যাণের জন্য দেখা হয়, কিন্তু সেটা আবার শ্রেণীভিত্তিক সমাজ। ইরান কিন্তু অনেক গরিব লোক, ফলে ওই দ্বন্দ্বটাও আছে। আমাদের দেশে যেমন বড় লোক আর গরিব লোকের সেই দ্বন্দ্বটাও আছে। অর্থাৎ একটা একমুখী জায়গা থেকে দেখাটা ঠিক হবে না, আমার মনে হয় একটা সমস্যা। না, তার সাথে আমি এখন যেটা বলি যে তাই না, হ্যাঁ, মানে এখন শিলা যেভাবে একটি বাক্যের কথা বললো, তা আমার যতটুকু ধারণা সেইটা ঠিক ওইভাবে গল্পগুলো বোধহয় আমার মনে হয় যে ন্যারেট করে না। এখন গবেষণা, অনেক ইউনিভার্সিটি গবেষণাও আছে, আমেরিকাতেও আছে, বড় বড় ইউনিভার্সিটি থেকে হয়, যেটা ফস করে উল্টো দিক থেকে বেরিয়ে গেছে, ট্রাম্পের মুখ দিয়ে হারবার একটা সমস্যা করে, এরকম কথা আছে না? তো ব্যাপারটা দেখেন যে তারা এই তত্ত্বের জায়গাগুলো, তারা কিন্তু এই গল্পগুলো রচনার জায়গাটা তারা কিন্তু একটা বড় একটা প্রেক্ষাপট রেখে তারপরে সেই খাঁচার মধ্যে ঢুকায়, ছকের মধ্যে ঢুকায়। ফলে সব কথাটা এর মধ্যে যে একটা মারাত্মক শব্দ আপনি যখন বলবেন যে নারীবাদ, দেখা গেল নারীবাদও ওখানে আছে, কিন্তু একটা হলো পশ্চিমা ধরনের নারীবাদ, আরেকটা হলো নারীর পার্সন হিসাবে যে মানে তার যে অভিজ্ঞতা। ইরানের প্রত্যেকটা মেয়ে যুদ্ধ জয়েন করে, এটা খেয়াল করতে হবে। ইরানের মেয়েরা কিন্তু যুদ্ধে জয়েন করে, হ্যাঁ, ইসরায়েলের মেয়েরা যুদ্ধে জয়েন করে, ইরানের সব মেয়েই যুদ্ধে। আমি একজনকে জানি যে যুদ্ধে মারা গেছে অনেক আগে। তো এখন এই জায়গাগুলো আপনি কাউন্ট করতে, তাহলে একটা মেয়ে যখন যুদ্ধই করে, সেনাবাহিনীতে নাম লেখায়, তারপরে বোরকা পরে, তাহলে ওটাকে বড় করে দেখার ওই জায়গাগুলো আমাদের দেশের কিছু ডগমা তৈরি হয়েছে, যেগুলা থেকে আমরা মনে হয় আগে বেশি বলি। আমার না, ঠিক একইভাবে আমার মনে হয় যে কে বোরকা পরবে, কে হিজাব পরবে, কোন দেশ হিজাব রাখবে, কোন দেশ হিজাব রাখবে না, এটা যেরকম বড় করে দেখার বিষয় না, ঠিক একইভাবে কিন্তু আসলে কারো উপর এটার জন্য চাপ প্রয়োগ করাটাও মানে রাষ্ট্রের দায়িত্ব না, এরকম একটা ব্যাপার আছে। তো আমি একটু রাজু ভাইয়ের কাছে যাব, যে বিষয়টা জানতে চাইবো, সেটা একটু আগে কথা হচ্ছিল তখন এই কথাটা উঠেছিল যে ইরানের সংস্কৃতির প্রসঙ্গে টেকনোলজির কথা বলছিলেন শিলা, যে টেকনোলজি যখন এগিয়ে যেতে থাকে, যখন নানা দিক থেকে সমাজ অগ্রসর হতে থাকে, তখন আসলে ধর্মের জায়গাটা বা ধর্মীয় বিধিনিষেধের জায়গাটা ততটা প্রবল থাকে না, সেটা এমনিতেই ভেঙে যেতে থাকে। তো আমরা কি এখনকার এই 21 শতকের এই সময়ে এসে, টেকনোলজির জয় জয়কারের সময়ে এসে, আমরা কি এটা বলতে পারবো যে সংস্কৃতি বা সামাজিক প্রেক্ষাপট একটা দেশের, সেইটা যতটা না আদর্শ দিয়ে তৈরি করা সংস্কৃতির যে ফেনোমেনা,
সেটা বদলায় নাকি টেকনোলজি বদলাতে থাকে সংস্কৃতি? আপনি কি মনে করেন রাজু ভাই? এখনো সংস্কৃতি, শুধুই সংস্কৃতি যদি বলি, সংস্কৃতি তো খুবই শক্তিশালী একটা ব্যাপার, এবং এতটাই শক্তিশালী যে তা ধর্মের চেয়েও বেশি শক্তিশালী। আপনি দেখবেন যখন কোনো একটা ধর্ম, ধরা যাক ইসলাম ধর্ম, এই ক্ষেত্রে আমরা আরো স্পষ্টভাবে পরিষ্কারভাবে বোঝার জন্য বলি আর কি, ধর্ম যখন ইন্দোনেশিয়াতে ইসলাম ধর্ম প্রবেশ করছে, যখন বাংলাদেশে প্রবেশ করছে, ভারতে প্রবেশ করছে, এবং অন্যান্য দেশে এমনকি আফ্রিকাতে প্রবেশ করছে, এই একই ইসলাম ধর্মের চেহারা কিন্তু একরকম থাকে নাই। কি ঘটনাটা ঘটছে যে সেই দেশের স্থানীয় সংস্কৃতির সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য, ঠিক আছে, ধর্ম কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আমাদের কাছে এখন সৌদি আরব যেভাবে ওরা নিজেদেরকে ইয়ে করছে, মানে অনেক বেশি দরজা উন্মোচন করে দিচ্ছে, তাই না, আমরা দেখতে পাচ্ছি, তাই না। এখন কিন্তু ওদের ধর্মাচারকে আমরা বাংলাদেশি মুসলমানরা অনেক বেশি বিকৃত বলে মনে করি, ঠিক আছে, আমাদের কাছে তাই মনে হয়। আমি বলছি যে সংস্কৃতি খুব শক্তিশালী একটা ব্যাপার। পারস্যের যে সংস্কৃতি, এগুলো ছিল তো পূর্ববর্তী সময়ের অবস্থা। আমি বলছিলাম যে টেকনোলজি এখন বেশি প্রভাব রাখে সংস্কৃতি বা সমাজ পরিবর্তনে? অবশ্যই রাখে, অবশ্যই রাখে। সংস্কৃতির ঘটনাবলী বা সংস্কৃতির যে ধারাবাহিকতা সেটা বেশি প্রভাব রাখে, সেটা একটা লাইন বলি, টেকনোলজি কিন্তু শ্রেণী নিরপেক্ষ না কখনো। টেকনোলজি শ্রেণীভেদ আছে, ফলে একই সঙ্গে শ্রেণী নিরপেক্ষ। কারণ হলো যে আপনি যেরকম অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, আরেকজন হয়তো সে আইফোনটা ইউজ করে, অর্থাৎ শ্রেণী নিরপেক্ষ কিন্তু ব্যবস্থাও আছে। শিলা যে টেকনোলজির কথা বলছে, আমরা যে টেকনোলজিতে এখন ট্রান্সফার হচ্ছে সেই টেকনোলজি কিন্তু ডমিনেট করবে, সেটা কিন্তু আরেকটা। এখন সেটা স্টেট হিসাবে না করলে কর্পোরেশন হিসাবে তো করতে পারে, তাই না? হ্যাঁ, সেইটাই। সেই জন্য বলি টেকনোলজি আমার মনে হয় যে বড় জিনিস না, কিন্তু এই যে একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছে, সেই পরিবর্তনের মাঝখানে যে জিনিসগুলো হইতে হয় একটা প্রজাতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে, সেটাই হচ্ছে এখন। যুদ্ধগুলো হচ্ছে সেই কারণে। আমার এই ক্ষেত্রে একটু দ্বিমত আছে, সেটা হলো অনেক ভবিষ্যতের কথা বলেছি। এখন তো মানে টেকনোলজির কারণে যে ইয়ে হয়ে যাবে, ধর্মীয় যেই কি বলে ইয়েগুলা, মানে বিশ্বাসগুলো, যে শাসন, সেটা শিথিল হয়ে যাবে। আমি এখনকার কথা বলছি, একদম অনেক দূরের কথা বলছি। আর রাজু ভাই বললেন যে সংস্কৃতি, আসলে সংস্কৃতি কি মানে আমাদের আচরিত যেই বিষয়গুলা, সেটাই তো সংস্কৃতি। আমার কাছে মনে হয় একসময় আমাদের সংস্কৃতি মানে নিয়ন্ত্রণ করবে টেকনোলজি। মানে আমরা সংস্কৃতি, এটা তো বুঝতে হবে, ধর্ম নিজেও সংস্কৃতি। হ্যাঁ, ধর্ম সংস্কৃতি। আমি সেপারেট করছি কখন? এখন আমরা পহেলা বৈশাখ, হ্যাঁ, একটা সময় দেখা যাবে এটার কার মনে, এটা দেখা যাচ্ছে ওই মানে বইয়ের পাতায় নম করে আমরা পালন করছি। কোন দিকে যে যাবে আসলে এখন টেকনোলজির যে অবস্থা, ভবিষ্যৎ এটা আসলে মানে ভালো হইতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ভয়াবহ। এখন না, যেটা বলছিল যে প্রশ্নটা যেটা ছিল সুলতানের সরৈশ্বর্যের, যে প্রযুক্তি ডমিনেট করবে কিনা। প্রযুক্তি ডমিনেট করবেই, কারণ প্রযুক্তির সঙ্গে সঙ্গে একটা সমাজের চেহারা বদলে যেতে থাকে। এমনকি ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রেও কিন্তু অনেক ছোট ছোট বা সূক্ষ্ম পর্যায়ে অনেক পরিবর্তন ঘটতে থাকে। এটা না ঘটে উপায় থাকে না। কারণ হলো আপনি দেখেন, বা এই যে যখন থেকে পশ্চিমে যখন প্রযুক্তির আবির্ভাব ঘটলো, মানে বিজ্ঞান চেতনার বিকাশ যখন ঘটলো, যখন প্রসারগুলো ঘটলো, তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু ধর্মীয় যে ধর্মান্ধতা, সেই ধর্মান্ধতা কিন্তু ওদের মধ্যে কিন্তু কেটে গেছে ধীরে ধীরে, ঠিক আছে, আছে এখনো ওদের মধ্যে। সব দেশেই এই বাস্তবতা আছে। এমনকি আমরা যদি ধরি যে সবচেয়ে যে রক্ষণশীল সমাজের কথা আমরা বলবো যে সৌদি আরব, সেখানেও কিন্তু এই বাস্তবতা আছে। একদমই, এটা না ঘটে উপায় নাই। মানে বিজ্ঞান যখন একটা কথা, সরি, আমার কথা হলো যে ধর্ম তার যে নিয়মগুলো প্রয়োগ করে, আধুনিক আমাদের যে সব ব্যবস্থা, আধুনিকতা, সেটা কি সে ধর্মের মতো আচরণ করে না? আমি কেন শহীদ মিনারে ফুল দিই, আবার ওরা কেন ওইখানে গিয়ে মন্দিরে ফুল দিল? তাহলে ঘটনাটা হলো কি, যে আধুনিকতা যে জায়গাটা, সেটাও একটা রিচুয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ তৈরি করে। হ্যাঁ, আমি যেটা বলতে চাই তাবরেজি,
প্রযুক্তি আসবে, প্রযুক্তির বিস্তার ঘটবে, বিজ্ঞানের আরো বিস্তার ঘটবে। এখন প্রশ্ন হলো যে মানুষ কি ধীরে ধীরে ধর্মহীন হয়ে যাবে? মানুষ কি ধর্মহীন হবে না। মানুষ একটা স্পিরিচুয়াল বিইং, তার ধর্ম থাকবে, কিন্তু ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে অনেক বেশি পরিবর্তিত হবে। সে আগে যতটা ইনটলারেন্ট ছিল, এখন সে আরো বেশি টলারেন্ট হয়ে উঠবে। ঠিক আছে, এইটুকুই ঘটবে, কিন্তু মানুষ পুরোপুরি ধর্মহীন হবে এটা আমার কখনো মনে হয় না। আসলে আলোচনাটা আমাদের ধর্ম নিয়েও ছিল না, আমরা আবার আগের জায়গাটা ফেরত যাই। সেটা হচ্ছে যে জায়গাটা যে আমরা কি মানে ধর্ম আমাদের আলোচনাটা ধর্মে কেন্দ্রীভূত হয়ে গেল। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে ইরানের যে বাস্তবতা, ইরানের যে সাংস্কৃতিক বাস্তবতা, ইরানের যে ধর্মীয় বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে কি আপনারা একটা জিনিস আপনাদের কি মনে হয় কিনা যে এই যে সংস্কৃতি এবং ধর্মের মধ্যে এখানে একটা দ্বন্দ্ব আছে? আমার তো মনে হয় না, আমি কোনো দ্বন্দ্ব দেখি না। যদি দ্বন্দ্বই থাকতো তাহলে আপনি দেখেন যে ইরান এই অত্যন্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে 10 দিন। ঠিক আছে, এর আগে তো আরো ঘটনা আছে। এবং ইসরায়েল শুধুমাত্র একজন ইসরায়েল না, ইসরায়েল হচ্ছে পশ্চিমের সর্বাধুনিক প্রযুক্তিগুলো সে ব্যবহার করছে। ঠিক আছে, আর ইরান সেই দিক থেকে কিন্তু এত সুবিধা পায়নি, কিন্তু তারও যে প্রযুক্তিগত যে অগ্রগতি এবং যে বিজয়টা করছে সেটা কিন্তু ইরানের ভিতরে এই প্রযুক্তিগত যদি চর্চা না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। এরা যতগুলো মিসাইল মানে ছুঁড়ে মারছে এবং যতগুলো ইসরায়েলি মিসাইল এরা ধ্বংস করছে বা ঠেকাইছে, কিছু কিছু তো আঘাত করছে, তাই না? এই জিনিসগুলো কিভাবে সম্ভব হয়েছে? এবং দেখা গেছে যে কিছু কিছু যুদ্ধাস্ত্র যেগুলো ওরা নিজেরা তৈরি করে, যেমন ইরান ড্রোন দিয়েছে, কি বলে আপনার রাশিয়াকে, এবং সেটা অত্যন্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন দিচ্ছে, তাই না? আমরা একটু তাবরিজি ভাইয়ের কাছে যাব। তাবরিজি ভাইয়ের কাছে যে বিষয়গুলো জানতে চাইবো সেটা হচ্ছে যে তাবরিজি ভাই একই সঙ্গে কবি এবং চিত্রকর। তো ওনার মাথার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে একটা চিত্র ঝুলছেও। তো সেই জায়গা থেকে আমি জানবো যে ইরানের চিত্রকলার একটা বাস্তবতা আমরা দেখি যে সেটা হচ্ছে যে মানুষের মুখ বা মানুষের অবয়ব আঁকা কিছু কিছু চিত্রকর আছেন যারা নাকি বাদি দিয়েছেন। যেমন আমি একজনকে জানি, আমার এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না, খুবই বয়োপ্রবীণ একজন নারী আর্টিস্ট। উনি হলো যে যত গ্লাসের কাজ করেন, গ্লাস দিয়ে কাজ করেন, আপনি হয়তো নামটা মনে করতে পারবেন তাবরিজি ভাই, যে ওনার সকল কাজ হচ্ছে গ্লাস দিয়ে করা, এবং সেগুলোতে কোনো মানুষের অবয়ব, প্রাণীর অবয়ব এগুলো কিন্তু নিয়ে খুব একটা রাখেন না, জ্যামিতিক বিন্যাস বা অন্যান্য বিন্যাসের উপর উনি কাজ করেন। তো ইরানের এখনকার যারা বিশ্ববিখ্যাত আর্টিস্ট আছেন, যেমন বেশ কয়েকজন চলচ্চিত্রকার আছেন, লেখক আছেন, তাদের ইন্টারপ্রিটেশনটা কি আসলে এখনকার যে পরিস্থিতি বা সামনের ভবিষ্যতের ইরান নিয়ে তাদের মূল্যায়নটা কি, পর্যালোচনাটা কি? না, আমি যেটা ছবির কথা যদি বলি, মানে চিত্রকলার কথা বলি, যে এটা ওদের অনেক পুরনো, হাজার কয়েক বছরের চিত্রকলার অভিজ্ঞতা তারা নিয়েছে। আমরা জানি যে মিনিয়েচারে ওরা তো অনেক বড় জায়গা তৈরি করে রেখেছে। হ্যাঁ, ওরা করেছে। এবং আমাদের দেশে যখন বিএনএল এ ওরা আসে তখন আমরা দেখতে যাই ইরানের ছবি, তাতেও কিন্তু পর্দা ঢাকা ছবি না, এবং তারা কিন্তু অনেক ধরনের পরীক্ষামূলক কাজ করছে। ওদের মধ্যেও সারিয়ালিস্ট একটা গ্রুপ আছে। এবং আমি আগে একটা বলে নেই যে ইরানের যে প্রাচীন সাহিত্য, তার প্রভাবটা ঊনবিংশ শতকে ফরাসি সাহিত্যে পড়েছে, বদলিয়ারির উপর পড়েছে, সেইটার কন্টিনিউশন কিন্তু আছে। ফলে ইরান এত হালকাভাবে নিজেকে প্রস্তুত করে কিংবা তার অগ্রযাত্রাটা করে নেয়। ফলে ইউরোপের উপর ইরানের প্রভাব, পারস্যের প্রভাবটা ভালোই আছে। এখনো সাইপ্রাসে আছে, এখনো গ্রিসে আছে, এখনো ফ্রান্সে আছে। ফলে এই জায়গাগুলো ছোট ভাববার কিছু নাই। ফলে ওরা ভালো ছবি আঁকছে, আমি মনে করি যে ওরা খুবই উন্নত মানের ছবি আঁকছে। এখন কথা হলো, যতক্ষণ না পর্যন্ত আপনি ইউরোপ হন, যতক্ষণ পর্যন্ত আপনি আমেরিকান হন, ততক্ষণ পর্যন্ত আমরা সেইটা খুব বেশি না। কিন্তু আমাদের দেশের মতো না, সারা পৃথিবীতেই ওদের চলে, এবং দুবাইতেও ওদের ছবি যায়। হ্যাঁ, দুবাই বড় মমতে ওদের ছবি আছে, মমতে ছবি আছে, লুভরে ছবি আছে। তাইলে ওদের এই দিক থেকে কম নেই। আর সঙ্গীতের কথা তো আছেই। তারা যে সঙ্গীতের একদম আদি মুহূর্ত থেকে যারা সঙ্গীত তৈরি করছে, তারা আরবি নেওয়ার পর তারা একটা শ্রেণী, তার যেহেতু
গ্রিসের সাথে তাদের একটা সম্পর্ক ছিল, যুদ্ধ ছিল, বন্ধুত্ব ছিল, সবকিছু ছিল। পরে তারা কিন্তু অর্কেস্ট্রেশনের যে জায়গাটা সেটা কিন্তু ভালো রপ্ত করেছে আমাদেরও অনেক আগে। ফলে পশ্চিমা যে সঙ্গীতের যে মূল যে গ্রিস দেশ থেকে যেটা আসলো সেই জায়গাটা কিন্তু ওরা আপনার এই ইরান অনেক আগে রপ্ত করেছে। ফলে এই তার আধুনিক যে গানগুলো সেইগুলো বেপুত হয়ে যায় না। হ্যাঁ, ফলে আমি মনে করি যে ওদের উত্তর নিজের মতন করে সমৃদ্ধ হচ্ছে। কিন্তু আপনি যদি ওয়েস্টার্নাইজেশনের কথা বলেন তাহলে কিছু তো ঘটবে, কিন্তু ওরা ইরানি থাকতে চায়। আপনি যদি এখনকার বাস্তবতায় কি এটা সম্ভব যে কোনো একটা দেশ, ধরা যাক সেটা ইরানি হোক বা সৌদি আরবই হোক বা হলে ভ্যাটিকান সিটি হোক, হ্যাঁ, কারো কি এইভাবে থাকা সম্ভব যে সে যা তাই থাকতে চাইবে? এই বাস্তবতাটা কি সম্ভব কিনা? না, এটা সম্ভব হবে না। এটা ধীরে ধীরে এই সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, আমরা সম্ভবত কর্পোরেশনের হাতে যাইতে পারি কিনা, আমার মনে হয় যে আমরা হয়তো সবাই কর্পোরেশনের হাতে যাবে। অলরেডি সুপার ক্লাস যেটা সেটা কিন্তু বিশ্বে কাজ করছে। আমাদের দেশে এক ধরনের নকল সুপার ক্লাস তৈরি হয়েছে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটু জানতে চাইবো একই রকমের বিষয়ে, যে শিলা লেখালেখি করেন, তার আগ্রহের জায়গা, সবচেয়ে বেশি আগ্রহের জায়গা আমি যতদূর জানি কথা সাহিত্য। তো ইরানের কথা সাহিত্য, ইরানের কথা সাহিত্যিকদের এখনকার পরিস্থিতি এবং তাদের যে ভবিষ্যৎ ভাবনা, সেটা সম্পর্কে তারা তাদের সমাজ নিয়ে কি ভাবছেন, আমরা অর্থাৎ যে সমাজের কথা ভাবছি, যে সামাজিক সাংস্কৃতিক গতিমুখ, তারা আসলে সেই গতিমুখটা কিভাবে নির্ধারণ করবেন বা কিভাবে দেখছেন, সেটা কিভাবে নির্ধারিত হবে, আপনি যদি একটু বলতেন। আচ্ছা, আমি প্রথমত তাবরেজি ভাইয়ের এদিকে একমত যে ইরানিদেরকে আসলে কোনো শাসন ব্যবস্থায় তাদের যে সংস্কৃতির যে চর্চা কিংবা এগুলাকে তারা ব্যাহত করতে পারেনি। আপনি সেই ইসলামিক যুগের যে ঘটা, যেমন শাহনামার যুগ থেকে শুরু করে এই পর্যন্ত, কেন ইরান এখনো ধরেন ইরানে নেতানিয়াহু আপনার মিসাইল ছুটতেছে, কারণ হচ্ছে ইরান পারমাণবিক যে পরীক্ষাগার সেটা তারা ইয়ে করতে পারছে, মানে ইরানকে হুমকির হিসেবে দেখছে। ইরান তার জ্ঞান বিজ্ঞান চর্চা বন্ধ রাখে না। সেখানে যত ধর্মের পতন ঘটুক বা ধর্মের বিস্তার ঘটুক, হ্যাঁ, শাহের আমলে দেখা যাচ্ছে যে ওরা মনে করে, যারা হচ্ছে রক্ষণশীল, তারা মনে করে যে ধর্মের বিশাল একটা পতন ঘটেছিল ইসলাম। এরপরে ইসলামী বিপ্লব হলো। যত কিছুই হোক না কেন, ইরানের শিল্প, মানে সাহিত্য, সঙ্গীত, সিনেমা, আমার মনে হয় না এখানে কোনো ধরনের এগুলো থমকে যাবে। এগুলো বিকশিত হবে এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ, যেসব কথা তারা সরাসরি বলতে পারতেছে না, এখন দেখবেন যে ইরানি যে সঙ্গীত গুলা, হ্যাঁ, সেখানে অনেক বেশি দেশপ্রেম যুক্ত হবে। ঠিক আছে, একটা চেঞ্জ আসবে, চেতনাগত একটা পরিবর্তন ইরানে আসবে। এতদিনে একরকম পরিবর্তন ছিল, এখন একটা ইউনাইটেড হবে তারা, এবং এক ধরনের চেতনাগত পরিবর্তন হবে যে এরা দেখে না যে ইরান নিজেদের মধ্যে তাদের চাপ, পাল্টা চাপ, তা নিয়েই কিন্তু কবি সাহিত্যিকরা ব্যস্ত ছিলেন। এখন দেখা গেছে তার থেকে বের হয়ে তারা আরেকটু ভিন্ন ভাবে দেখার সুযোগ, দেখার চেষ্টা করবেন, সুযোগটা তারা আগেই পেয়েছিলেন। এবং তাদের যে শিল্প সাহিত্যের গতিমুখ, আমার মনে হয় এখানে একটা বাক বদলের সম্ভাবনা আছে, আমার ধারণা। আমি বলি কি যে আমি এক মিনিট বলি, ইরানে 4,500 রুমির ক্লাব আছে, যারা প্রতি শুক্রবারে বেরিয়ে পাহাড়ে টাহারে, নদীর পাড়ে, সমুদ্রের ধারে গিয়ে তারা রুমি পাঠ করে। ইরানের ধর্মের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সুফিবাদের ফেসটা অনেক বড়। হ্যাঁ, যে কারণে ওদের মানুষের যতটা না, ওরা সুফিবাদীর যে চর্চার যে জায়গাটা, সেটা কিন্তু রুদ্ধ করে নাই কেউ, ইনারাও করেন নাই। ফলে সেইটার বিস্তার যখন থাকবে সুফিবাদের, এবং সেইটার সঙ্গে ওরা আলটিমেটলি ভারতবর্ষের সঙ্গে খুব ইন্টারকানেক্টেড, খুব ভালো বন্ধু কিন্তু ভারত ইরানের ছিল, ঐতিহাসিক জায়গা, গ্রিসও ছিল। ফলে এই এখনো বিনিয়োগের জায়গায়, অর্থনীতির জায়গায় খুব গভীর বন্ধুত্ব কিন্তু ভারতের সাথে আছে। আমরা জানি যে অনেক জ্বালানির একটা বড় সম্পর্ক ওদের দুই দেশের মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, আমি রাজু ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাইবো। আরো একটা বড় সম্পর্ক আছে ভারতের সাথে, ভারতবর্ষের সাথে, এবং বিশেষ করে বাংলার সাথেও, যেটা হচ্ছে যে আমাদের যে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি, সেটার মধ্যে ইরান যেমন আছে, মিশে আছে। যেমন আমরা আজকে সকালেও আমার যে গানটা শুনে সকাল হয়েছে, সেটা হচ্ছে নূরজাহান, সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলামতির দেশে ইরানি গুলিস্তান। তো এই যে
সম্পর্কের জায়গা আমরা দেখব আমাদের গত 400 বছরের যে ঐতিহাসিক দলিলপত্র সেগুলো হয়তো দেখা যাবে ইরানের যে কোনো গ্রন্থাগারে বা ইরানের কোনো জায়গায় রয়ে গেছে, কারণ ভারতের গত 400 বছরের যে প্রভাবশালী ভাষা বা রাষ্ট্রীয় ভাষা, প্রায় 400 বছর বলছি আমি, তো ঠিক 400 বছরই নয়, তো সেই সময়ের বড় ভাষা সম্পদের ভাষার মধ্যে যে সম্পদগুলো থাকে, যে ডকুমেন্টগুলো থাকে, সেগুলো কিন্তু আসলে ফার্সি ভাষার মধ্যে ছিল। তো সেগুলো উদ্ধার বা সেগুলো আমরা কিভাবে আসলে সামনের দিনগুলোতে দেখতে পারি, আমাদের যেগুলো ডকুমেন্ট আমরা পেয়েছি তো পেয়েছি, আরো নতুন কোন ডকুমেন্ট সেখান থেকে আসতে পারে কিনা সেটার চর্চার জায়গা তৈরি করার দরকার কিনা আমি সংক্ষেপে জানতে চাইব। না, এটা ভারতের সঙ্গে আপনি ঠিকই বলেছেন যে ভারতের সঙ্গে কিন্তু ইরানের যে সাংস্কৃতিক যে সংযোগ, এমনকি আমরা যে এরিয়ান যে গোষ্ঠী বলি, ঠিক আছে, এই এরিয়ান তো আসলে মানে রেফার করে আসলে ইরানি যেই একটা জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠী এই ভারতবর্ষে আসে, যাদেরকে আমরা আর্য বলি, ঠিক আছে। এটা হলো জাতিগত একটা সংযোগ। তারপর হচ্ছে সাংস্কৃতিক যে সংযোগ এবং ভাষিক। আপনি ব্রিটিশরা আসার আগে পর্যন্ত, ব্রিটিশরা ইংরেজি ভাষা করার আগে পর্যন্ত এই দেশের সমস্ত রাজ কার্যক্রম যত রকমের যা কিছু ছিল সবই হতো ফার্সি ভাষায়, আরবি ভাষায় না, ফার্সি ভাষায় হতো, ঠিক আছে। এমনকি বাংলা ভাষায় আরবি যেসব শব্দগুলো প্রবেশ করছে সেগুলো কিন্তু ফার্সি দ্বারা পরিবর্তিত হয়ে তারপরে আবার বাংলা ভাষায় প্রবেশ করছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো ওদের সাথে আমাদের যে সাংস্কৃতিক যে সংযোগ। আপনি জানেন যে ঠাকুর পরিবারের একদম মানে দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে তার বাবা, মানে তার ছেলে এবং রবীন্দ্রনাথ পর্যন্ত তারা ছিলেন মানে ফার্সি সংস্কৃতির, ফার্সি সাহিত্যের অসম্ভব রকমের ভক্ত। ফলে এই সংযোগগুলো আমাদেরকে আর বাংলা ভাষায়, বাংলাদেশে তো ফার্সি ভাষার অনেক অনুবাদ হয়েছে, মানে নামে বেনামে, এবং কিছু কিছু যেগুলো হয়েছে ফার্সি, কিছু কিছু কাহিনী যেগুলো পুঁথি সাহিত্যে প্রভাব ফেলছে। মানে পুঁথির এমন কিছু কাহিনী আছে যেগুলো মূলত ফার্সি থেকে আসা আর কি, ঠিক আছে। তো আমি মনে করি ইরানের সাথে আমাদের একটা সাংস্কৃতিক সম্পর্ক আগের থেকেই ছিল, এবং এখন সেগুলো আমি মনে করি আমাদের আরো এই সম্পর্কটাকে আরো প্রগাঢ় করা উচিত। সেটা সাংস্কৃতিক কারণে, সাহিত্যিক কারণে আমাদের জোরদার করা উচিত, বাড়ানো উচিত, কারণ ইরানি সাহিত্য সংস্কৃতি অত্যন্ত অত্যন্ত সমৃদ্ধ। ধন্যবাদ রাজু ভাই। আমার মনে হয় আমরা আজকে ঠিক 1 ঘন্টার মতো কথা বললাম, আমরা এখন শেষ করব, একদমই শেষ করার পর্যায়ে আছে। 10 সেকেন্ড আমি একটু বলতে চাই, সেটা রাজুর কথা ধরে, সেটা হলো যে ইরানের বাংলাদেশের এই ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা ছিল কোনটা? অফিসিয়াল ভাষা ছিল ফার্সি। আমাদের ট্র্যাজেডি অনেকগুলো ঘটছে এই দেশে, সেটা হলো ফার্সি ভাষা আমরা কেউ বলতে পারি না, যেমন উর্দু ভাষা বলতে পারি না। ফলে আমাদের ডিসকানেক্টেড হয়ে যাওয়ার বড় কারণটা হলো ফার্সি ভাষার চর্চাটা এখানে না থাকে। আমি এটা নিজেই অদ্ভুত হয়ে যাই যে অথচ ইরান থেকে 25 বছর আগে এই ফার্সি সাহিত্যের উপর একটা বড় ডকুমেন্টের বাংলা হয়েছিল, কোনো একজন ভদ্রলোক লিখেছিলেন, সেটাও আমি কোথাও দেখি না, কিন্তু আমি একটা কপি হয়তো পাইছি, ফটোকপি হিসেবে পেয়েছি। ফলে সম্পর্ক আমার ছিল, সেই সম্পর্কটা ভেঙে ফেলছে বিদ্যমান প্রতিবাদী রাষ্ট্র ব্যবস্থা এবং গোলমেলে যে জায়গাগুলো। আমরা আশা করব সেই সম্পর্কের পুনরুদ্ধার। আসলে যে পুরনো অতীত বা পুরনো ডকুমেন্ট, পুরনো ইতিহাস, পুরনো হিস্ট্রি ঘেটে আমরা যদি সেগুলোর চর্চাটা বাড়াই, আসলে তখনই আসলে সম্পর্কটাও জোরদার হবে, একই সঙ্গে আমাদের ভাবসম্পদও জোরদার হবে, আমরা সেটা আশা করছি। এবং আজকের এই আলোচনায় আপনাদের যোগ দেওয়ার জন্য বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আমরা এই ধরনের আয়োজন নিয়ে আবারও উপস্থিত হব, তখন আবারও হয়তো আপনাদের সাথে কথা হবে। আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য আবারও শুভেচ্ছা। আর একই সঙ্গে যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনলেন, আমাদের এটা ছিল প্রথম আলোচনা, এবং আগামী বৃহস্পতিবারে আমরা এই ধরনের আরো একটি আলোচনা নিয়ে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আবার দেখা হবে। হ্যাঁ, সংস্কৃতি বাংলাকেও অভিনন্দন এবং একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই যে এইরকম একটি উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। আর একই সঙ্গে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমাদের 2 সহ আলোচক কামরুন নাহার শিলা এবং আমার বন্ধু শামসেদ তাবরিজি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আর যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। বাই বাই। আপনি যাই সবাইকে বাংলার এয়ার শুভরাত্রি। বন্ধ করে দেন।